হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা। বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। এই এক সপ্তাহে বাসা থেকেই বের হতে দেয়নি আম্মু। সারাদিন শুধু খাইয়েই চলেছে। আম্মুর একটাই কথা, এই কয়েকদিনে নাকি আমি শুকিয়ে গেছি। এই এক সপ্তাহে একবারও দেখা হয়নি রিয়াদ স্যারের সাথে, আর না কথা হয়েছে। অনেক মিস করেছি ওনাকে, সাথে মিস করেছি ওই দীপটার সাথে কাটানো মুহূর্তগুলো। এখনও চোখ বন্ধ করলে দীপটার সাথে কাটানো মুহূর্তগুলো ভেসে আসে চোখের সামনে। সেদিন ট্রলার করে জাহাজে ফিরতেই দেখতে পেয়েছি টাকলা স্যারের আমার প্রতি ভালোবাসা আর তুলির অনুশোচনা। ভাইয়া তো বলেই উঠেছিল তুলিকে পুলিশে দিবে, কিন্তু অনেক বলে কয়ে শেষমেশ ভাইয়াকে কাজটা বন্ধ করতে পেরেছি। হারিয়ে গিয়ে যে রাতারাতি ফেমাস হয়ে যাব, এটা একদমই কল্পনার বাহিরে ছিল আমার। আমাদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে এত এত বার্তা তৈরি হবে, এটা তো ভাবতেই পারিনি আমি। পরে সবকিছুই ভাইয়া আর রিয়াদ স্যার ম্যানেজ করে নিয়েছে। এখন মোটামুটি সবকিছু স্বাভাবিক হয়ে গেছে, আবারও সবকিছু আগের মুডে হয়ে গেছে মনে হচ্ছে। পরন্ত বিকেলবেলা, বাহিরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মাঝে বাহিরে হাত পেতে বেলকনিতে দাঁড়িয়ে আছি আমি। ইচ্ছে করছে ছাদে উঠে বৃষ্টিতে ভিজি, কিন্তু মায়ে মাতাজি কি আমায় এই বিকেলবেলা ভিজতে দিবে? তাই চুপটি করে দাঁড়িয়ে আছি আমি। ধীরে ধীরে বৃষ্টির বেগ আরও বাড়তে শুরু করল, আর তার সাথে বৃষ্টিতে ভেজার ইচ্ছেটাও আরও বেড়ে চলল। তাই চুপি চুপি রুম থেকে বেরিয়ে আসলাম আমি। উদ্দেশ্য হচ্ছে আম্মু কোথায় আছে তা দেখা। চুপি চুপি ডাইনিং রুম টপকে যেতেই দেখলাম আম্মু রান্নাঘরে কিছু একটা করছে। এই সুযোগে চুপটি করে ছাদে গিয়ে ভিজে আসার যেই ভাবা সেই কাজ, আমি আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে চলে আসলাম ছাদের উপর। যেহেতু বিকেল বেলা আর বৃষ্টি পড়ছে, তাই তেমন কেউ নেই, যা দেখে আরও বেশি খুশি হলাম আমি। তারপর ছাদের মাঝখানে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজতে লাগলাম আমি। খোলা আকাশ থেকে আসা বৃষ্টির ফোঁটা এসে পড়ছে গায়ে, সাথে শিরশিরিয়ে উঠছে শরীর। বোঝাতে পারি না তোমায় আমি কতটা ভালোবাসি। 2 তুমি আমার অবুঝ আদরের গল্প সাজানো মায়া। আমি জানি তুমিও জানো, এ মায়া আর কেউ বুঝে না। আমার কাছে তুমি অন্যরকম ভালোবাসি, বেশি প্রকাশ করি কম। 2 হাতে গিটার নিয়ে বেলকনিতে বসে গানটা গাইছে রিয়াদ, মুখে তার প্রশান্তির হাসি। বাহিরে বৃষ্টি পড়ছে, আর বৃষ্টি পড়লেই রিয়াদের খুব বেশি মনে পড়ে তানজুর কথা। আর তানজুর কথা মনে পড়লেই রিয়াদ আনমনেই গান গায়, কারণ ভালো লাগে তার। রিয়াদ চোখ বন্ধ করে সেই সব দিনগুলোর কথা ভাবছে, যে দিনগুলোতে শুধু রিয়াদ আর তানজু ছাড়া কেউ ছিল না। তানজুর দুষ্টুমি আর খুনসুটিগুলোর কথা ভেবে আনমনে হাসল রিয়াদ। অন্যদিকে বেলকনির দরজার সামনে দাঁড়িয়ে ভাইয়ের হঠাৎ গান গাওয়ার সাথে হঠাৎ হঠাৎ হাসা দেখতেই অবাক হয় আফরিন। আফরিনের হয়তো বুঝতে বাকি নেই রিয়াদের মনে কি চলছে এই মুহূর্তে। মুচকি হাসে আফরিন, তারপর সে চলে যায় সেখান থেকে কিছু একটা বানিয়ে আনতে। উফ, আম্মু ব্যথা পাচ্ছি তো। এক প্রকার ঘাবড়ে গিয়ে বলে উঠলাম আমি আম্মুকে। কিছুক্ষণ আগে আরামে বৃষ্টিতে ভিজতেছিলাম আমি। কি সুন্দর চোখ বন্ধ করে রিয়াদ স্যারের সাথে হয়ে যাওয়া ঘটনাগুলো কল্পনা করছিলাম। এমন সময় কোথা থেকে আম্মু এসে কান ধরে টেনে নিয়ে যেতে শুরু করল আমায়। প্রথমে তো আমি ভূত দেখার মতো ঘাবড়ে গিয়েছিলাম, কিন্তু পরক্ষণেই আম্মুকে দেখে ভূত দেখার চেয়েও বেশি ভয় পেয়েছি। এদিকে আম্মু আমার কান ধরে নিয়ে যেতে যেতে বলল, বেশ হয়েছে, ব্যথা পাচ্ছিস, কে বলেছিল এই বিকেল বেলা বৃষ্টিতে ভিজতে? উফ আম্মু, সরি, ভুল হয়ে গেছে। আজকে তোর কোনো কথাই শুনব না। সলি আম্মু। কিন্তু কে শুনে কার কথা? আম্মু টেনে নিয়ে যাচ্ছে তো নিয়েই যাচ্ছে, যার কারণে আবারও বলে উঠলাম আমিস। সলি বললাম তো আম্মু, তারপরও বিনিময়ে কোনো ওর দিল না আম্মু। হয়তো রেগে বোম হয়ে আছে। সোফায় গোল হয়ে বসেছিল আব্বু আর ভাইয়া। আমাদের এভাবে দেখে অবাক হয়ে বলল আব্বু, কি হলো, তুমি ওকে এইভাবে কোথায় নিয়ে যাচ্ছা? দেখো না আব্বু, একটু বৃষ্টিতে ভিজতে গিয়েছিলাম, তার জন্য আম্মু এই টেনেটুনে নিয়ে আসলো আমায়। আমার কথা শুনে হাসল আব্বু আর ভাইয়া। ভাইয়া তো আম্মুকে আর একটু রাগিয়ে দেওয়ার জন্য বলল, একদম ঠিক করেছ আম্মু। ভাইয়া, তুমি আম্মুর হয়ে কথা বলছ। ভাইয়া কিছু বলার আগেই আব্বু বলে উঠল, ঠিক আছে ঠিক আছে, তোরা আর ঝগড়া করিস না, এখন তাড়াতাড়ি রুমে গিয়ে চেঞ্জ করে নে তানজু, তা না হলে ঠান্ডা লেগে যাবে। আমিও আর কথা না বাড়িয়ে চলে গেলাম নিজের রুমে। রাত 8:00টা।
বিছানায় বসে আছে রিয়াদ। এমন সময় কফি হাতে রুমে ঢুকল আফরিন। রুমে ঢুকেই বলে উঠল আফরিন, ভাই। রিয়াদ আফরিনকে দেখে মুচকি হেসে বলল, হুম বল, তোর সাথে কিছু কথা ছিল। হুম বল না। আফরিন মুচকি হেসে কফিটা এগিয়ে দিল রিয়াদের দিকে। রিয়াদও মুচকি হেসে কফিটা হাতে নিল। রিয়াদ কফিতে চুমুক দিতেই বলে উঠল আফরিন, ভালোবাসিস ভাই তানজুকে? আচমকা বোনের মুখে এমন কথা শুনে চমকে উঠল রিয়াদ। অবাক হয়ে বলল, শেখ, তার মানে অপূর্ব সব বলে দিয়েছে তোকে? আফরিন হালকা হেসে বলে উঠল, অপূর্ব কিছু বলেনি ভাই। এবারের কথা শুনে রিয়াদ অবাক হয়ে বলল, তাহলে কি করে জানলাম? এই তো। মাথা নাড়িয়ে হ্যাঁ বলল রিয়াদ। আফরিন রিয়াদের কথা শুনে কফিতে চুমুক দিতে দিতে বলল, যে ছেলে একটা মেয়েকে বাঁচাতে গিয়ে 4 দিন নিখোঁজ থাকতে পারে, নিজের জীবনকে বিপন্ন করে মেয়েটা বাঁচাতে পারে, তাহলে একজ্যাক্টলি কি কারণ থাকতে পারে এগুলো করার পিছনে? ভাই, আমি তো প্রথম দিনই বুঝে গিয়েছিলাম তুই তানজুকে ভালোবাসিস। এইবার রিয়াদ কি বলবে বুঝতে পারছে না। মাথা চুলকাতে শুরু করল সে। রিয়াদের কাণ্ডে হাসল আফরিন। তারপর রিয়াদের গাল টেনে বলে উঠল, শেখ, বিয়ে কবে করছিস তোরা? আমি তো ওকে এখনো বলিনি আমি যে ওকে ভালোবাসি। তাহলে অপেক্ষা করছিস কার? তাড়াতাড়ি বলে দে। যদি ওর না হয় তখন? কি উল্টো পাল্টা ভাবছিস বলতো? এমনও তো হতে পারে তানজু নিজেও তোকে ভালোবাসে। বলছিস তুই এমনটা হতে পারে? 100 বার হতে পারে। তাহলে বল বিয়ে কবে করছিস? রিয়াদ হেসে বলে উঠল, এখনই বিয়ে কি করে করব? আগে বোনটাকে বিয়ে দিতে হবে তো। ভাইয়ের মুখে এমন কথা শুনে লজ্জা পায় আফরিন। তারপর বলল, শেখ, অনেক পেকে গেছিস না তুই? কান টেনে হাসল রিয়াদ সাথে আফরিনও। সূর্যের ফুরফুরে আলোতে ঘুম ভাঙল আমার। ঘড়ির দিকে তাকাতেই চোখ আমার চড়ুই গাছ। এক প্রকার লাফ মেরে বিছানা থেকে উঠে বসলাম আমি। বহুদিন পর আজকে ভার্সিটি যাব, তাও যদি লেট হয়, উফ। আর ভাবতে পারছি না। আমি চটজলদি তৈরি হয়ে বাসা থেকে বেরিয়ে পড়লাম আমি। সিঁড়ি বেয়ে হতভম্ব হয়ে উপরে উঠছিলাম আমি। এমন সময় হুট করে কেউ এসে জড়িয়ে ধরল আমায়। ঘটনাচক্রে আমি পুরো ভ্যাবাচেকা খেয়ে গেছি। শক্ত হয়ে দাঁড়িয়ে রইলাম আমি। কিছুক্ষণ পর জড়িয়ে ধরা ব্যক্তি আমায় ছেড়ে দিয়ে বলে উঠল, শেখ, তুমি ঠিক আছো তানজু? তুমি জানো আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। সামনের ব্যক্তির মুখ থেকে আরও 440 ভোল্টকা জটকা খেলাম আমি। কারণ সামনের ব্যক্তিটি আর কেউ নয়, আবির ভাইয়া। হা হয়ে তাকিয়ে আছি আমি আবির ভাইয়ার দিকে। উনি আবারও বলে উঠলেন, সরি তানজু, আসলে দূর থেকে তোমায় দেখে নিজের এক্সাইটমেন্টটাকে আর ধরে রাখতে পারিনি, তাই জড়িয়ে ধরে ফেলেছি। আই এম সো সরি। আমি চুপ। তুমি জানো এই কয়েকদিন আমার রাতে ঘুম হয়নি, সারারাত শুধু তোমার কথাই ভেবে গেছি। এই রকম আরও বক বক করতে লাগলো আবির ভাইয়া। আর আমি শুধু হয়ে দাঁড়িয়ে রইলাম। যেন কি বলবো, সব ভুলে গেছি। ওদিকে আরেকজন চোখ লাল করে তাকিয়ে আছে ওদের দিকে। কিছুক্ষণ আগেই পৌঁছেছিল রিয়াদ ভার্সিটির ভিতর। তানজু আবিরের পিছনেই ছিল সে। আবিরের কথা শুনে মাথা গরম হয়ে গেল রিয়াদের। কিছু বলতে চেয়েও বলতে পারল না সে। হাত শক্ত করে দাঁড়িয়ে রইল রিয়াদ। এদিকে আবির কতক্ষণ বক বক করে চলে গেল তার ক্লাসে। আর তানজু সে তো হাবলার মতো শুধু দাঁড়িয়ে রইল। যেন একটু আগে কি হলো সব মাথার উপর দিয়ে গেছে তার। ভার্সিটির লাইব্রেরির ভিতর দাঁড়িয়ে আছি আমি। উদ্দেশ্য হচ্ছে একটা মজাদার বই পড়ে নিজের মুডটাকে ঠিক করা। কতক্ষণ আগে আবির ভাইয়ার কাজে কিছু বলতে না পারলেও এখন খুব রাগ লাগছে আমার। কেন যে কিছু বলতে পারলাম তখন, এখন ইচ্ছে করছে গিয়ে কিছু বলি। ধুর, কেন যে তখন পাথরের মতো দাঁড়িয়েছিলাম। এই নিয়ে নিজেকে প্রচুর ঝেড়েছি আমি। আবিরের বাচ্চার জন্য আজকে ক্লাসেও যেতে পারলাম না। তাই ভাবলাম যতক্ষণ দিহান ওরা ক্লাস করবে ততক্ষণ একটা বই পড়ে সময় কাটাব। এখন প্রায় সবাই যে যার ক্লাসে, তাই লাইব্রেরি প্রায় ফাঁকা বললেই চলে। ব্যাগটা টেবিলের উপর রেখে এগিয়ে চললাম আমি লাইব্রেরির বুকশেলফের দিকে। বড় বড় কয়েকটাই বুকশেলফ আছে এখানে, সারি সারি পর একটার পর একটা টপকে চলেছি আমি। কি বই পড়ব এটা ভাবতে ভাবতে ঠিক করলাম হুমায়ুন আহমেদের লেখা একটা বই পড়ব। যেই ভাবা সেই কাজ। হঠাৎই চোখ গেল বুকশেলফের একদম উঁচুতে থাকা একটা বইয়ের দিকে। কিন্তু বইটা এতটাই উঁচুতে যে আমার হাত পৌঁছাচ্ছে না। উফ, এত উঁচুতে কেউ বই রাখে নাকি? এই ভেবে কিছুটা বিরক্ত নিয়ে একটা চেয়ারের উপর উঠে দাঁড়ালাম আমি।
কিন্তু তারপরও বইটা ধরতে পারছি না আমি। এই মুহূর্তে মনে হচ্ছে আমি তাল গাছের মতো লম্বা হলে ভালো হতো মনে হয়। কিছুক্ষণ চেষ্টা করার পরও কাজ হলো না কোনো। হঠাৎই মাথায় একটা বুদ্ধি আসলো। আরে তানজু, তুই তাল গাছ নয় তো কি হয়েছে, কিন্তু তালগাছে উঠতে তো পারিস। জিও তানজু, ইউ আর সো ইন্টেলিজেন্ট। এই ভেবে বুকশেলফের উপর পা রাখলাম আমি। উদ্দেশ্য হচ্ছে গাছে চড়ার মতো করে ওঠা, কারণ আর 5 আঙুল লম্বা হলেই চলবে। ভাবতে ভাবতে উপরে উঠলাম আমি। এমন সময় সেখানে উপস্থিত হয় রিয়াদ। তানজুকে এইভাবে বই নামাতে দেখে হাসবে না কি করবে বুঝতে পারছে না সে। এমনিতেই তার একটু রাগ আছে তানজুর উপর। রিয়াদ কিছুক্ষণ তানজুর দিকে তাকিয়ে রইল। হঠাৎই রিয়াদের মাথায় একটা শয়তানি মার্কা বুদ্ধি আসলো। রিয়াদ আস্তে গিয়ে তানজুর নিচে থাকা চেয়ারটা নিয়ে গেল। বইটা হাতে নিয়ে নামতেই দেখলাম রিয়াদ স্যার আমার নিচে থাকা চেয়াররা নিয়ে গেলেন। আর ওনার এমন কাজ দেখে হাবলার তাকিয়ে রইলাম। আরে ওটা না থাকলে আমি নামব কিভাবে? হঠাৎই কিছু একটা ভেবে তাড়াতাড়ি বুকশেলফটাকে শক্ত করে ধরে রাখলাম আমি। তারপর রিয়াদ স্যারকে বলে উঠলাম, এটা কি স্যার, আপনি চেয়ার নিয়ে কোথায় যাচ্ছেন? ওটা ছাড়া আমি নিচে নামব কিভাবে?